ভারতীয় নাগরিকের ঘনিষ্ঠতার তথ্য পায়। আমাদের বিস্তৃত অনুসন্ধানে উঠে আসে এই ভারতীয় ব্যক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী, এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আরও কয়েকজন নেতাকর্মীর ঘনিষ্ঠ সখ্যতা রয়েছে। নমস্কার, ভারত মাতা কি জয়। অতঃপর যা বেরিয়ে আসে তা কখনো কেউ কল্পনাও করেনি যে সিদ্ধার্থ চ্যাটার্জি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একজন এজেন্ট। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এবং ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মোহাম্মদপুর এমন এক মুলুক যেখানে চাঁদার ক্ষেত্রে স্ট্যাম্প লেখালেখি হয়, এ যেন আত্মবিশ্বাসের সাথে চাঁদাবাজি। মিরপুর 1 নম্বর থেকে বাসা ফেরার পথে 10 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে মুনিরের লোক শাহাবুদ্দিন, হুমায়ুন, হোসেন, ওরা অনেক লোক ছিল, গ্যাং ছিল, তো একটা গ্যাং পালে। এর মধ্যে ছিল হুমায়ুন, হোসেন, শাহাবুদ্দিন। ওরা আমার এখানে গান ঠেকায় গাড়িতে উঠে প্রথম মানে একে ওর বাসায়, ওইখান থেকে অনেক টর্চার করে। এরপরে নিয়ে আসে ওর বাগান বাড়িতে, ঢাকা উদ্যানে একটা ওর বাগান বাড়ি আছে, মনিরের বাগান বাড়ি, আপনার একদম নদীর সাইডে। ওইটা টর্চার সেল, আসলে সবাই জানে যে ওর বাগান বাড়ি, কিন্তু এটা ছিল বাগান বাড়ি না, টর্চার সেল। ওইখানে আমার রাত ভর অনেক মারে, অনেক কি করে। আর আমার এই দেহের কতগুলো তো দেখতেছি, গ্যাংরা রড, কেউ চাকু, কেউ রড, যে পারে আমার অমানুষের মতো মারে। প্রথমে একজনের কোদালা নেয় মাটিগুলো করে ডিপের থেকে, ফ্রিজের থেকে বরফ বাইর করে ফালায়া আমার হাতটা এইভাবে বাঁধে, পাটা এইভাবে বাঁধে আমার বরফে ফালায় রাখে। তখন বলে যে তোর হাতে মারুন না, তোর এখানে ফালা রাখলাম ঠান্ডার দিন, তুই মরে যাবি, একটু পরে লাশ বাইরে ফালা দেবো, সবাই বলবো ঠান্ডায় মরে গেছিস। আমি কোনো প্রমাণ রাখি না মারলে। তুরাগ নদের তীরে অবৈধভাবে নির্মিত মনিরের বিলাসবহুল বাগানবাড়ি ছিল এক ভয়ঙ্কর টর্চার সেল। এখানে ধরে এনে নির্মম শারীরিক নির্যাতন চালানো হতো, যাতে বাইরে শব্দ না যায় সেজন্য উচ্চস্বরে গান বাজানো হতো। মনির বর্তমানে সুদূর আমেরিকায় বসবাস করছেন বলে জানা গেছে, তবে তার অনুগত বাহিনী ও তার মা এখনো তার অপরাধ সাম্রাজ্যের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আনোয়ার তৈরির অন্যতম আরেক কারিগর শামীম ব্যাপারী। মোহাম্মদপুরে শামীম ব্যাপারী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই সহ ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নির্দেশেই আনোয়ার গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য এক্সেল বাবু বুড়িগঙ্গা ফিলিং স্টেশন দখলে নেয়। তার পালিত সন্ত্রাসী বাহিনী পুরো এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এই শামীম ব্যাপারী 2003 সালের বরকত হত্যা মামলার প্রধান আসামি। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ 19 বছর ভারতে পলাতক ছিলেন। চাঞ্চল্যকর বিষয় হল, শামীম শুধু বাংলাদেশি নাগরিকই নন, বরং কৌশলে তিনি ভারতের নাগরিকত্ব বাগিয়ে নিয়েছেন। সিক্রেটাইজের অনুসন্ধানে উঠে আসে শামীমের রয়েছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। এত বছর ধরে তিনি ভারতে আত্মগোপনে থাকলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশে সক্রিয় বিরাজমান। শামীম ব্যাপারী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইম শাহিনের সহোদর এবং সাবেক কাউন্সিলর আবু সাইদ ব্যাপারীর ছেলে। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বছরের পর বছর নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে অর্থ দিয়ে সহায়তা এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। এই ঘটনায় একটি মামলা হয়, যার প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস এবং শামীম ব্যাপারী ও কালামনির। ভারতে দীর্ঘদিন পলাতক জীবন শেষ করে দেশে এসে আরো দুর্দণ্ড প্রতাপের সাথে শামীম তার অপরাধ কার্যক্রমের বিস্তার ঘটাচ্ছেন। সিক্রেটাইজ শামীমের সাথে এক ভারতীয় নাগরিকের ঘনিষ্ঠতার তথ্য পায়। আমাদের বিস্তৃত অনুসন্ধানে উঠে আসে এই ভারতীয় ব্যক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী, এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আরো কয়েকজন নেতাকর্মীর ঘনিষ্ঠ সখ্যতা রয়েছে। টিম সিক্রেটাইজের বিস্তারিত তদন্তে আরো রহস্যময় তথ্য সামনে আসে, আর তা হলো সেই ভারতীয় নাগরিক কোনো সাধারণ নাগরিক নন। তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে যিনি বেশ কয়েকবার ফ্যাসিস্ট হাসিনার সাক্ষাৎ পেয়েছেন।
অবলীলায় একটা দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যান, তাহলে কে সে? তার ব্যাকগ্রাউন্ডই বাকি। भारत हमारा पहचान है और भारत भूमि हमारे भूमि है। अखंड भारत हमारे भूमि है। नमस्कार, भारत माता की जय। অতঃপর যা বেরিয়ে আসে তা কখনো কেউ কল্পনাও করেনি। ভারতীয় সেই নাগরিকের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি, যিনি কলকাতায় বসবাস করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি যে সিদ্ধার্থ চ্যাটার্জি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একজন এজেন্ট। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করেও দেখা যায় তিনি বিভিন্ন সময়ে বহুবার বাংলাদেশে এসেছেন ও অবস্থান করেছেন। মোহাম্মদপুর, কবজিকাট আনোয়ার, কিশোর গ্যাং, কালামনির, তারপর শামীম ব্যাপারী এবং ক্ষমতাসীন এমপি মন্ত্রী থেকে শুরু করে সীমানার ওপারের সিদ্ধার্থ চ্যাটার্জি এ যেন জাল সুতার এক জটলা বিভ্রম, যা দূর থেকে দেখলে বিচ্ছিন্ন মনে হয়। আসলেই কি এসব বিচ্ছিন্ন? বরং একটা গিট খুললে স্পষ্ট হয়ে যায় এ একই বিছানো জাল। কিন্তু বছরের পর বছর সেই গিট খোলার ইচ্ছে কি আমাদের দেশের সরকার কিংবা প্রশাসন করেছে? ছিল কি সেই সদিচ্ছা? আমাদের দেশ অশান্ত থাকলে কাদের সুবিধা? সকল অপরাধী বা কেন পালিয়ে প্রতিবেশী দেশে চলে যায়? কেন তারা আশ্রয় দেয়? কেনই বা তাদের সাথে এত সখ্যতা? পরিবর্তিত নতুন সরকার কিংবা তাদের প্রশাসন কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখবে? ৫-৭টা বিচ্ছিন্ন ঘটনা একযোগে ঘটলে রাজধানীর কি বাজে পরিস্থিতি হয় তা সম্প্রতি আমাদের কাছে নদীর পানির মতো স্বচ্ছ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নতুন ষড়যন্ত্র ফাঁস করলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের খান। ২৭ ফেব্রুয়ারি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে যারা নতুন নামে ও নতুন পরিচয়ে সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। এমনকি অনেক বিশ্লেষকই বিডিআর হত্যাকাণ্ডের সাথেও সরাসরি রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনের আগে দেশে রয়ের আগমন ঠিক কি ইঙ্গিত করছে? এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রয়ের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন। তিনি লেখেন, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৬ নভেম্বর ২০২৪-এ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। জুলকারনাইন আরও জানান, তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে ৬ নভেম্বর ২০২৪ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227-এ রয়ের অ্যাডভাইজার ও পরিচালক পর্যায়ের ২ কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাশিক খাম্পা ঢাকায় পৌঁছান। ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রয়ের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা। আইপিএস থেকে ২০০৭ সালে অশোক এবং ২০১৩ সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয়। এই ২ কর্মকর্তা বাংলাদেশে আসার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করা। স্যার লেখেন, আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত, এবার হয়েছে ঠিক তার উল্টো। আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের রয়ের কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়। ৫ আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত ও বাংলাদেশের সম্পর্ক। এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্ত উত্তেজনা সহ নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ২ দেশ। এমন সময়ে আবার বাংলাদেশের রয়ের আরও একটি দল প্রবেশ করেছে বলে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। কি হতে পারে তাদের উদ্দেশ্য? নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে রং? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাঠটা অনেকদিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে। আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা, এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ড গুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন। ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতীয় তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি, মানে নাই মানে নাই, এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত, কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোন টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোন অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা, ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিক্ষা গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়। আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধ দেখতে চায়। অন্য দল কতটুকু সাইন আছে জানি না, বাট জামাত চায়। হাসিনা দোষর হিসেবে যে সকল পুলিশ কর্মকর্তা গত 15টি বছর ধরে এই বাংলাদেশে তাণ্ডব চালিয়েছেন, তাদের ঘুম হারাম হয়ে গেছে। পুলিশের যারা লোকজন, এদের বেশিরভাগ গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। যারা চাকরিতে আছেন তারা বিভিন্ন মহলে ছোটাছুটি করে চাকরি বাঁচানোর চেষ্টা করছেন। যারা ওএসডি হয়েছেন তারা গা ঢাকা দিয়েছেন। যাদেরকে যাকে বলা হয় বরখাস্ত করা হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তারা কেউ কেউ হয়তো ঢাকাতে আছেন যারা ভালো, তুলনামূলকভাবে ভালো, আর যারা দোষী তারা সীমান্তে পাড়ি দিয়েছেন, ইতিমধ্যে সীমান্তে পাড়ি দিয়েছেন। আর তাদের যে বিপুল অর্থবিত্ত যেগুলো দেশের মধ্যে তারা করেছিলেন, সেটা গরুর খামার, মুরগির খামার, তারপরে জায়গা জমি, ফ্ল্যাট, বাড়ি থেকে শুরু করে যা কিছু, এগুলো খুব দ্রুততার সাথে তারা বিক্রি করার, হস্তান্তর করার কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেশ থেকে ভাগার তারা চেষ্টা করছেন। এই হলো পুলিশের অবস্থা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের জামানাতে একেবারে তরুণ কর্মকর্তা, সহকারী কমিশনার থেকে শুরু করে একেবারে এডিশনাল ডিআইজি পর্যন্ত, যে সকল কর্মকর্তা যারা মূলত দলবাজি করেনি, ইলেকশনের সঙ্গে জড়িত ছিল না, তাদের অপরাধ হলো তারা আওয়ামী লীগ জামানাতে নিয়োগ লাভ করেছেন। তো আওয়ামী লীগ জামানাতে যেই কাজগুলো করা হয়েছে সেটি হলো যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই আওয়ামী পরিবারের সন্তান, এবং যারা ছাত্রলীগ করেন কেবল তাদেরকে নেওয়া হয়েছে, অথবা ছাত্রলীগ করে না, ভালো ছাত্র কিন্তু পরিবারের মধ্যে নিকটাত্মীয় যারা রয়েছেন, পিতামাতা যারা রয়েছেন, তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এইরকম সনদ এবং এরকম গ্রিন সিগন্যাল এবং এরকম গোয়েন্দা রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে একেবারে সহকারী কমিশনার বিসিএসে যারা নিয়োগপ্রাপ্ত তাদের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তো এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে বিসিএস যারা কর্মকর্তা হন তাদেরকে রিটেন, তারপরে প্রিলিমিনারি, এই দুটো পরীক্ষাতে তাদের মেধার যাচাই বাছাই, তাদেরকে মেধাবী হতে হয়। এবং এখানে একটা বিসিএস কর্মকর্তার অলমোস্ট 95% কাজ হয়ে যায় প্রিলিমিনারিতে এবং ভাইভাতে। কাজেই যারা আওয়ামী লীগের সন্তান বা আওয়ামী লীগের পরিবারের সদস্য কিংবা ছাত্রলীগ করতেন, তারা সবাই যারা এই লিখিত পরীক্ষা, যেখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই, প্রিলিমিনারিতে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই, সেখানে অবশ্যই তারা মেধাবী, এতে কোনো সন্দেহ নেই।
তৃতীয়ত, যেখানে যাকে বলা হয় ভাইবা হয়েছে, তো ভাইবার ক্ষেত্রে আওয়ামী লীগ জামানাতে ডক্টর সাদাত হোসেন সাহেব যখন ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর কথাও শুনতেন না। ফলে ওই জমানাতে যে নিয়োগগুলো হয়েছে, যতই গোয়েন্দা রিপোর্ট থাকুক বা না থাকুক, কিন্তু ভাইবার ক্ষেত্রে একদম শতভাগ যাকে বলা হয় স্বচ্ছতার সঙ্গে ডক্টর সাদাত হোসেন এই কাজটি করেছেন। আর আমার জানা মতে পরবর্তীতে আরেকজন এসেছিলেন, জনাব ডক্টর মুসা, যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, একটু কবি টাইপের, পাগলাটি টাইপের, পরে আবার আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন। তো এই ভদ্রলোকও যতদিন সেই পিএসসি চেয়ারম্যান ছিলেন, ততদিন পর্যন্ত তিনি কারো কথা শুনেননি, কারো কথা টেলিফোনই ধরেননি। সবাই কথা বলেছে, চা খাইয়েছেন, মিটিং করেছেন, গল্পগুজব করেছেন, কোনো অসুবিধা নেই। আর ওই যে সকল মানে সুপারিশ এসেছে আস্তে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন। একেবারে আমি এটা বাস্তব দিতে পারি। এরপর অন্যান্য যারা ছিলেন পিএসসি চেয়ারম্যান, তাদের আমলে কী হয়েছে, সরাফ সাহেবের আমলে কী হয়েছে, অন্য আমলে কী হয়েছে, আমি সেটা বলতে পারবো না। আমি ডক্টর সাদাত হোসেন এবং এই ডক্টর মুসা, এই দুজনের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি। তো কাজেই আওয়ামী লীগ জামানাতে যারা ভাইভাতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এই দুই আমলে, তারা শতভাগ জেনুইন। আর পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে যদি ভাইভাতে সুপারিশ করা হয়ে থাকে, তো সেখানে আসলে খুবই অল্প, খুবই অল্প। এর কারণ হলো যে ছেলে বা যে মেয়ে প্রিলিমিনারিতে পাশ করেছে এবং রিটেনে রেকর্ড নম্বর পেয়েছে, তো সেখানে যদি ভাইভাতে তাকে সবচেয়ে কম নম্বরও দেওয়া হয়, তবুও দেখা গেল তারা সে পাশ করে যাবে। আর পরবর্তীতে যেটা হয় যে থানা পুলিশে তাকে খোঁজ খবর নেওয়া, তো এইগুলো আসলে ম্যাক্সিমামই ধান্দাবাজি এবং 2 নম্বরই। অর্থাৎ যারা তদন্ত গেছে, তদন্ত করার পর দেখা গেল যে বিসিএস পাশ করেছেন, কিন্তু আওয়ামী লীগের সন্তান না, জামাতের সন্তান বা বিএনপির সন্তান। কিন্তু ওই যে তদন্ত করতে গেছে সাব ইন্সপেক্টর, তার হাতে 1050 টাকা ধরাই দিলে, বা এনএসআর যে তদন্ত করতে গেছে, এই দুর্নীতি অতীতেও ছিল, এখনও আছে, সবসময় ছিল। ফলে দেখা গেল যে অনেক আওয়ামী পরিবারের সন্তান না, কিন্তু তারা আওয়ামী লীগ পরিবারের সন্তানের সার্টিফিকেট নিয়ে আওয়ামী লীগ আমলে চূড়ান্ত নিয়োগ পেয়েছে। এখন এদের সংখ্যা লাখ লাখ, একজন দুজন নয়, লাখ লাখ। ওই যে যারা নির্বাচনের সময় অপকর্ম করেছে, আওয়ামী লীগ সরকারের দাবিদারি করেছে, হারুনের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, বেনজিরের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, তারপরে বিপ্লব হওয়ার চেষ্টা করেছে, এরকম অনেক। তো তাদের কথা আলাদা, কিন্তু যে সকল কর্মকর্তারা সৎ, তারপরে মেধাবী, যোগ্য, এমনকি আওয়ামী পরিবারের সদস্য নয়, কিন্তু আওয়ামী লীগ জামানায় নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যেও, বিশেষ করে পুলিশে, তাদের মধ্যেও চাকরি হারানোর ভয় মারাত্মক আকারে দেখা দিয়েছে এবং তারা কাজকর্ম করতে পারছেন না, মনোযোগী তারা হতে পারছেন না। ফলে কি হলো, পুরো বাহিনীটি অকার্যকর হয়ে পড়েছে। এত বিশাল সংখ্যক মানুষকে আপনি আসলে বাদ দিতে পারবেন না, কোনো অবস্থাতে পারবেন না। দ্বিতীয়ত যে এই যে যারা সিভিল সার্ভিসে আছেন, শুধুমাত্র মিলিটারি সার্ভিসে যারা আছেন, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, তাদের মধ্যে আতঙ্ক আছে। হয়তো তাদের অনেকে প্রমোশন আটকে থাকবে বা অনেক কিছু হবে, কিন্তু আলটিমেটলি পুলিশের মতো এরকম অবস্থা হয়নি। এর কারণ হলো সেখানে একটা চেইন অফ কমান্ড আছে। তো একমাত্র 3টি বাহিনী ছাড়া বাকি বাহিনীগুলো এবং সচিবালয় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটার পুরো চেইন অফ কমান্ডটা কিন্তু বর্তমান জামানাতে ভেঙে পড়েছে। তো যেটা বলছিলাম যে এই একটা হলো যে চাকরি হারানোর ভয়, গ্রেপ্তার হওয়ার ভয়, আর আওয়ামী লীগের সাথে তাদের সংযোগ ছিল, এই আওয়ামী ট্যাগ, এই ভয়ে তারা তাদের মোরাল ক্যারেজ হারিয়ে ফেলেছে। ঘুম হয় না, তারপরে শেষে পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তি, সব মিলিয়ে মানে শান্তি যদি না থাকে, একজন সরকারি চাকরিজীবী কয় টাকাই বা বেতন পান? 50, 60, 70, একজন সচিবের বেতন বোধহয় 80,000 টাকা। এখন আমাদের যে জীবনযাত্রা, একটা সচিবের 80,000 টাকা মানে বলতে গেলে কি হয়, তার কিছুই হয় না। কিন্তু তার জীবনযাত্রাতে গিয়ে দেখেন, হয়তো কোনো সচিব যারা দুর্নীতি করেন, হয়তো মাসেই 1 কোটি টাকা ইনকাম করেন। এখন এরকম মন খারাপ থাকলে তো আসলে ঘুষ খাওয়া যায় না। ঘুষ খাওয়ার জন্য আপনাকে খুব চালাক হতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়, হাসি মুখে কথা বলতে হয়, কৌশল জানতে হয়, সাহস দেখাতে হয়। আপনি যেখানে নিজে গ্রেপ্তারে বা হাঁটু থরথর করে কাঁপছে, সেখানে আপনি এই কাজগুলো করবেন কি করে? অথবা আওয়ামী লীগের ধরুন একটা কনস্টেবল পদে 10 লাখ টাকা ঘুষ নিয়ে যারা নিয়োগ লাভ করেছে, 20, 25, 50 লাখ টাকা ঘুষ দিয়ে যারা সাব ইন্সপেক্টর হয়েছে, এখন এই সাব ইন্সপেক্টরদেরকে তো এই টাকা পরিশোধ করতে হবে, এই টাকা উসুল করতে হবে। এখন সেই টাকা উসুল করার জন্য সড়কে বা যেখানে তারা দায়িত্ব পালন করবে, তাদেরকে ঘুষ নেওয়ার জন্য সাহসী হতে হবে, পরিবেশ হতে হবে। এখন যে পরিবেশ, দেখা যাচ্ছে যে একটা হুন্ডাওয়ালাও সাব ইন্সপেক্টরকে পাত্তা দেয় না, বরং উল্টো সাব ইন্সপেক্টরের দিকে তেড়ে আসে। ফলে ঘুষ বন্ধ হয়ে গেছে। ফলে একজন সাব ইন্সপেক্টর যে বেতন পায়, সেই বেতন দিয়ে ঢাকা শহরে তার একটা মেসে থাকাও কিন্তু সম্ভব নয়। ফলে আপনি বোঝার চেষ্টা করুন যে কী রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এর ফলে তো চুরি ডাকাতি, রাহাজানি, এগুলো সব বেড়ে যাচ্ছে। সিভিল সার্ভিসের একই অবস্থা, বেতনের কাঠামো তো সেম, সেখানেও ফাইল নড়ছে না, ঘুষ খাওয়া যাচ্ছে না। কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে কিছু নিয়োগে এই সময়টাতে তাড়াহুড়ো করে, যেমন দেখা গেলো একটা প্রাইস পোস্টিং আছে, উদাহরণ হিসেবে ধরুন একটা কাস্টমসের কমিশনারের পদ। এখন কাস্টমসের কমিশনার পদ অন্য সময় হলে সেটা হয়তো 1 কোটি টাকা ঘুষ দিয়ে কেউ গেছে, এই সময়টাতে সে হয়তো 10 কোটি টাকা ঘুষ দিয়ে তাড়াতাড়ি সেখানে গেছে, খুব দ্রুত টাকা উসুল করবে। এখন গিয়ে সেখানে দেখলো যে আমদানি হচ্ছে না,
তারপরে সে সেখানে তার টাকা উসুল করার নাই, ফলে যে কটা ফাইল আসছে আগে যেখানে 7% নেওয়া হতো এখন সেখানে সে 25% দাবি করছে কথায় কথা। তো করার ফলে কি হচ্ছে, ফাইল আর নড়ছে না, কাজও হচ্ছে না, মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে এবং অনেক জায়গাতে মারামারির মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং যেগুলোর ভিডিও ফুটেজ আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি এবং আগামীতে এগুলো আরও অনেক দেখতে পাবেন। একটা গুরুত্বপূর্ণ পদ, একটা প্রশাসক, আমি নাম বললাম না, স্থানীয় সরকারের একটা প্রশাসক পদ, সেখানে 300 কোটি টাকার লেনদেন হয়েছে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে আরেকজন এটা শুনে বললো যে ও 300 কোটি টাকা পেলো কোথায়, ও তো অত টাকার মালিক না। তো আর সেটা শুনে আবার পাশের আরেকজন লোক বললো যে এর পিছনে অনেক সিন্ডিকেট থাকে, তো এই সিন্ডিকেটরা টাকা দিয়ে দেয়, তারা হয়তো এই 300 কোটি টাকা ইনভেস্ট করেছে, বিনিময়ে তারা সেখান থেকে 900 কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে যাবে। তো এইভাবে কিন্তু দেখেন এই জমানাতে অনেক কিছু হচ্ছে যেগুলো জানি কিন্তু বলা যাচ্ছে না, একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। তো এই সার্বিক অবস্থা মিলিয়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে অর্থবাজারে, চাকরির বাজারে, ব্যাংক বিমাতে এবং এই ভূমি রেজিস্ট্রেশনে, সম্পত্তি হস্তান্তরে ভীষণ রকম জটিলতা তৈরি হয়েছে। যেমন নর্মাল একজন লোক যদি কোনো সম্পত্তি দলিল করতে যায় কিংবা হস্তান্তর করতে যায় কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যায় সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মুহূর্তে এরকম একজন সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ পালিয়ে যাবে বা পালিয়ে গেছে, তো তার এরকম একটা ফাইল যখনই আসে তখনই সাব রেজিস্ট্রার অফিস একেবারে চোখ কান খাড়া করে সেটা বিরাট অঙ্কের টাকা দাবি করে বসে এবং সেটা মরার উপর খাড়া ঘাড় মতো হয়ে পড়ে এবং এইভাবে অসংখ্য ঘটনা কিন্তু ঘটছে। ফলে পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটছে সেটাই কিন্তু রাতে ডাকাতি হয়ে, চুরি হয়ে, রাহাজানি হয়ে, মারামারি হয়ে, কাটাকাটি হয়ে, বিদ্রোহ হয়ে, বিপ্লব হয়ে, বিশৃঙ্খলা হয়ে, গালাগাল হয়ে আমাদের এই সমাজে ফিরে আসছে। ফলে যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরকে পর্দার আড়ালের এই খেলাধুলাগুলো, সমস্যাগুলো, অন্তর্নিহিত যে সিন্ডিকেশন রয়েছে সেগুলো, তার সঙ্গে সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে প্রজ্ঞা মেধা দরকার সেগুলো প্রয়োগ না করলে আমরা খুব দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।